আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই প্রথম জামাত সঠিক রাজনীতি করেছে এবং আমার মনে হচ্ছে যে জামাত সঠিক রাজনীতিতে ফিরে এসেছে। ইসলামিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসা অনেক কঠিন। এর কারণ হচ্ছে তাদের দলের নামের পাশে ইসলামী নামটা থাকার কারণে এবং তারা রাষ্ট্রীয় জীবনে শরিয়া আইন বাস্তবায়ন করবে এই বক্তব্যের কারণে। এটার মূল কারণ হচ্ছে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র অবশ্যই হবে। যারা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা কখনো এটা মেনে নেবে না যে ইসলামিক দলগুলো ক্ষমতায় আসুক এবং কোনো মুসলিম রাষ্ট্রে ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন হোক। এটা পশ্চিমকালেও এই বিশ্ব শাসন করে যারা এবং বিশ্ব রাজনীতি যারা নিয়ন্ত্রণ করে তারা কখনো চাইবে না। এই কারণে আপনারা জানেন যে মিশরের ব্রাদার্সহুড আসলে খুব অল্প সময়ের মধ্যে আসলে পতন হয়ে যায়। তাই ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়া যতটা কঠিন তার চাইতে বড় কঠিন হবে তারা যখন রাষ্ট্র পরিচালনা করবে এবং এই রাষ্ট্রীয় আইনগুলোতে যখন তারা ইসলামিক শরিয়া আইন ব্যবহার করতে চাইবে ঠিক তখন। কেন আমি মনে করছি যে ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়া যত কঠিন তার চাইতে বেশি কঠিন হবে এই রাষ্ট্র পরিচালনা করা, সেই বিষয়গুলো নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু এখন আমার মূল বক্তব্যের বিষয় হচ্ছে আসলে জামাত সঠিক রাজনীতিতে ফিরে এসেছে। অনেকেই মনে করে থাকেন যে অনলাইনে জামাতের জনপ্রিয়তা দেখে আপনি সবসময় এটা মনে করছেন যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় চলে আসবে। আবার অনেকেই কমেন্ট করেন জামাত সর্বোচ্চ 15 থেকে 20টা আসন পাবে। এই জাতীয় কমেন্ট যারা করেন তাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য হচ্ছে, যেই রাজনৈতিক দল প্রতিপক্ষকে দুর্বল মনে করবে সেই রাজনৈতিক দল আসলে কোনো রাজনৈতিক দলই না, এমনকি তারা ক্ষমতায় যাওয়া আসলে সম্ভব হবে না। অনেক বিএনপির সমর্থকরা আসলে মনে করছেন যে জামাত আসলে বিএনপির জন্য অনেক দুর্বল প্রতিপক্ষ। আপনাদেরকে কিছু তথ্য দিই। 1971 সালে সর্বোচ্চ জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে, এবং সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তির নাম ছিল শেখ মুজিবুর রহমান। কিন্তু 1975 সালের 15ই আগস্টের ঘটনার পর আওয়ামী লীগের যখন পতন হয়, এরপর যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসে এবং তিনি ক্ষমতায় এসে যখন বিএনপি নামক দলটি গঠন করে, বিএনপির জনপ্রিয়তা হতে আসলে কতদিন সময় লেগেছিল। এরপর আসেন যখন হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসেন এবং জাতীয় পার্টি নামক দলটা গঠন করেন, সেই জাতীয় পার্টি দলটা জনপ্রিয় হতে আসলে কতটা সময় লেগেছিল। সদ্য বিদায়ী জাতীয় পার্টি যখন দলের প্রধান জেলে ছিল এবং তার বিরুদ্ধে স্বৈরাচারের তকমা ছিল, সেই সময় জেলে বসে জাতীয় পার্টি নির্বাচন করে 35টা আসন পেয়েছে। একবার চিন্তা করেন তো যে এটা কি কোনো স্বাভাবিক জনপ্রিয়তা? মূল কথাটা হচ্ছে এই যে জাতীয় পার্টির যে জনপ্রিয়তাটা হয়েছিল বা বিএনপির যে জনপ্রিয়তাটা হয়েছিল, এই জনপ্রিয়তাটা কিন্তু আওয়ামী লীগ ভেঙে বা আওয়ামী লীগ থেকে এসে জনপ্রিয়তা তৈরি হয়েছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। এবং যে কোনো রাজনৈতিক দল জনপ্রিয় হতে আসলে খুব বেশি সময় লাগে না। একটা নির্দিষ্ট বয়ান থাকা দরকার বা যে কোনো একটা পরিস্থিতির কারণে আসলে এই যে কোনো একটা দল যে কোনো সময় আসলে জনপ্রিয়তার শীর্ষে উঠে যেতে পারে। ঠিক সেরকমই 5ই আগস্টের পর জামাত কিন্তু হঠাৎ করে সেই জনপ্রিয়তায় চলে এসেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। এখন কতটা জনপ্রিয় হয়েছে সেটা কিন্তু নির্বাচনের পর বোঝা যাবে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে জামাত কিন্তু যথেষ্ট জনপ্রিয়। এমনকি এই যে বিগত সময়ে আওয়ামী লীগ এবং বিএনপির শাসনামলে যেসব মানুষগুলো আসলে বিরক্ত, এই লোকগুলো এখন মনে করছে যে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, এখন এই জামাতকে দেখতে চাই। এখন জামাতকে দেখতে চাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে যে কোনো রাজনৈতিক দলের তুলনায় জামাতের নেতারা সৎ। এখন অনেকেই বলতে পারেন যে জামাতের সব নেতারা কি সৎ? আমি কিন্তু সেরকম মনে করি না। কিন্তু যে কোনো রাজনৈতিক দলের তুলনায় জামাতের নেতারা সবচাইতে বেশি সৎ এবং বেশি সংখ্যক নেতারা কিন্তু সৎ। আমার ধারণা মতে প্রায় 95% জামাতের নেতারা অত্যন্ত সৎ, 5% সমস্যা আছে, এটা থাকবেই।
এবং জামাত যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাবে বা যখন ক্ষমতায় যাবে তখন কিন্তু সবচাইতে বেশি আসলে প্রকাশ পাবে যে জামাত আসলে কতটা সৎ বা জামাতের নেতারা আসলে কত পার্সেন্ট সৎ সেটা সঠিকভাবে ধারণা করা যাবে। যেহেতু তারা এখনও ক্ষমতায় যায়নি তাই এটা নিশ্চিতভাবে বলা যায় না। কিন্তু জামাতের পক্ষে মানুষের যে বয়ানটা হচ্ছে সেটা হচ্ছে জামাত নেতারা অত্যন্ত সৎ এবং 5 আগস্টের পর জামাত ইচ্ছা করলে আসলে এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি এগুলো করতে পারত, কিন্তু জামাতের নেতারা এসব কাজের সাথে জড়ায়নি। আর এই দুইটা কারণে আসলে হঠাৎ করে জামাতের জনপ্রিয়তা বেড়েছে। অতএব যে কোনো অঘটন আগামী নির্বাচনে কিন্তু ঘটতে পারে। এখন আসি মূল আলোচনায়। বিগত 5 আগস্টের পর জামাত যদি আসলে সঠিক রাজনীতি করত তাহলে জামাত কিন্তু ইতিমধ্যেই অনেক কিছু অর্জন করতে পারত। মানে 5 আগস্টের পর আমার নিজের চোখে দেখা এবং নিজের কানে শোনা যে বিএনপির প্রচুর নেতা এটা মনে করছিল যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে, মানে সব কিছু জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে। মানে এই একটা ধারণা বিএনপির নেতাদের মধ্যে আসলে তৈরি হয়ে গিয়েছিল, মানে বিএনপির স্থানীয় যেসব নেতারা রয়েছে তাদের মধ্যে এই ধারণাটা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে কী দেখা গেল যে এই ডক্টর ইউনূস সরকার গঠিত হলো, এই সরকারে আসলে জামাতের কোনো প্রভাবে নেই। মানে ইসলামপন্থী কাউকে আসলে এই সরকারের জায়গাও দেওয়া হয়নি। এমনকি এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে এই সংস্কার কমিশনগুলোতেও আসলে ইসলামিক দলগুলোর বা ইসলামিক ভাবধারা সম্পন্ন লোকদেরকে আসলে জায়গা দেওয়া হয়নি। মানে সব জায়গায় কিন্তু এই বামপন্থীদের আধিপত্য। এখন জামাত যদি মনে করে যে বামপন্থীরা জামাতকে আসলে ক্ষমতায় যেতে সহযোগিতা করবে এবং এই জামাত যদি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে এই বামপন্থীরা আসলে এটার বিরুদ্ধে আসলে ষড়যন্ত্র করবে না, এটা যদি জামাত মনে করে বা জামাত সমর্থকরা যদি এটা মনে করে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। কিচ্ছু বলার নেই তাহলে আমার, যে যদি আপনারা এই বামপন্থীদেরকে এই জাতীয় বিশ্বাস করেন। ইসলামের বা ইসলামিক শরিয়া আইনের সবচাইতে কট্টর বিরোধী হচ্ছে এই বামপন্থীরা। বামপন্থীরা সব কিছু মানতে পারবে, মানে পুরো বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায় সেটাও তারা মানতে পারবে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে ইসলামিক শরিয়া আইন প্রতিষ্ঠা হোক এটা কিন্তু বামপন্থীরা কখনো মানতে পারবে না। তাই এই যে ইউনূস সরকারের যে উপদেষ্টারা রয়েছে, যে বামপন্থীদের যে বলয়টা আছে এই বলয়টা আসলে কখনো জামাতকে আসলে সমর্থন করবে না, এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। কিন্তু 5 আগস্টের পর জামাত কী করেছে, সব কিছুতে আসলে অন্ধভাবে ডক্টর ইউনূস সরকারকে আসলে সমর্থন করে যাচ্ছিল তাদের নিজেদের কোনো স্বার্থ ছাড়া। মানে তারা নিজেদের কোনো স্বার্থই দেখেনি, কিন্তু এখানে জামাত অনেক বড় ভূমিকা পালন করতে পারত। এমনকি এই যে সরকারি যতগুলো মেকানিজম রয়েছে এই মেকানিজমগুলোতে আসলে প্রায় 95% জায়গায় বিএনপি তাদের লোক সেট করে দিয়েছে। যে 5% লোক আসলে জামাত সেট করেছে এগুলো নিয়ে আসলে বিএনপির বা বামপন্থী মানা যেসব বুদ্ধিজীবীরা রয়েছে দেখবেন টকশোতে এটা নিয়ে আসলে সমালোচনা করছে। মানে এই 5%ও তাদের সহ্য হয় না। কিন্তু জামাত কিন্তু চাইলে ঠিক বিএনপির মতো 50-50 আসলে লোক দিতে পারত। সেই সক্ষমতা বা সেই যোগ্যতা জামাতের ছিল, কারণ জামাতের ইমেজ 5 আগস্টের পর সবচাইতে বেশি উজ্জ্বল ছিল, কিন্তু জামাত সেটা করেনি। জামাত অন্ধভাবে সব কিছুতে আসলে এই ডক্টর ইউনূস সরকারকে আসলে সমর্থন দিয়ে গেছে। মানে তাদের পিছন দিয়ে বাঁশ দিচ্ছে নাকি অন্য কিছু দিচ্ছে এটা জামাত কখনো চিন্তাও করেনি, কিন্তু তারপরেও সমর্থন দিয়ে যাচ্ছিল। কিন্তু সর্বশেষ বর্তমান পরিস্থিতি যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন, সাধারণ মানুষের মধ্যে 5 আগস্টের পর যে একটা এই ইমেজ তৈরি হয়েছিল বা বিএনপি নেতা কর্মীরা বা বিএনপির স্থানীয় নেতা কর্মীরা যেভাবে হতাশ হয়ে তারা আসলে জামাতের প্রতি আসলে নমনীয় হয়ে গিয়েছিল এবং অনেকেই আসলে জামাতে যোগ দেওয়ার চেষ্টাও করেছিল, এই ভাবটা এখন কিন্তু নেই। এর জন্য আসলে দায়ী হচ্ছে জামাতের রাজনৈতিক কৌশল। জামাত এই কৌশলগুলোতে আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। সর্বশেষ আপনারা দেখেছেন যে ডক্টর ইউনূস এই লন্ডনে যে তারেক রহমানের সাথে যে বৈঠকটা করেছে এই বৈঠকে কৌশলে কিন্তু বিএনপিকে আসলে এগিয়ে দিয়েছে। মানে মানুষের মধ্যে এরকম একটা ধারণা তৈরি করে দিয়েছে যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের একটা সমঝোতা হয়ে গেছে এবং বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, এরকম একটা চিন্তাধারা মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে। এটা কিন্তু ডক্টর ইউনূস নিজেই করে দিয়েছে। আর তারেক রহমানের খুশি হওয়ার মূল কারণ কিন্তু এই জায়গায়। আরে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে এটা নিয়ে বিএনপির এত মাথা ব্যথা নেই।
1-2 মাসের জন্য বিএনপি এত খুশি বা এত বেজার হওয়ার কোনো কারণ নেই। আরও 3 মাস পরেও যদি আসলে নির্বাচন দেয়, বিএনপির মাথা ব্যথা হওয়ার কারণ ছিল না। কিন্তু বিএনপি কৌশলে তাদের যে স্বার্থটা, এটা যতক্ষণ পর্যন্ত আদায় হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে গেছে। আর স্বার্থ ছাড়া জামাত কিন্তু তাদেরকে সমর্থন দিয়ে গেছে। কিন্তু জামাত কিন্তু এই প্রথম এই ঐক্যমত কমিশনে এই যোগ না দিয়ে এবং এটাকে আসলে ডিনাই করে সঠিক রাজনীতিতে ফিরে এসেছে। এবং জামাত এটাও প্রমাণ করার চেষ্টা করছে যে সত্যিকার অর্থে তারা বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো দল, এবং তারা আত্মবিশ্বাসী একটা দলে পরিণত হয়েছে যে তারা ক্ষমতায় যেতে পারবে। মানে জামাতের প্রতি মানুষের যে আকর্ষণটা তৈরি হয়েছে, এই আকর্ষণটা ধারণ করতে যেই পলিসিগুলো দরকার সেটা কিন্তু এখন নিচ্ছে বলে আমি মনে করি। এবং এটাই 5 আগস্টের পর থেকে মূল রাজনীতি হওয়া উচিত ছিল জামাতের। আপনি শক্তিশালী একটা দলের সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আর আপনি মনে মনে ভাববেন যে আমি তাদের সাথে পারবো না, তাহলে কি আপনি রাজনীতিতে সফল হতে পারবেন? আরে জামাত একটা আসনও না পাক, কিন্তু তারা তাদের মূল রাজনীতিটা করতে হবে এবং কি তারা এটা দেখাতে হবে যে তারা বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো সব দিক থেকে তাদের সামর্থ্য রয়েছে। কারণ মানুষ দুর্বল ব্যক্তিকে আসলে নেতা মানে না, শক্তিশালী ব্যক্তিকে সবসময় নেতা মানে। এটা হচ্ছে মূল বাস্তবতা। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় আসলে জামাতের এই 5 আগস্টের পর আরও যে ভুলগুলো করছে বা রাজনীতিতে আরও যেই সব জায়গাগুলোতে আসলে তাদের সক্রিয় ভূমিকা পালন করা উচিত, এইসব বিষয়গুলো নিয়ে আসলে অন্য ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই আসলে আমাকে তির্যক ভাষায় আসলে মন্তব্য করেন, বা বিশেষ করে জামাতের অনেক সমর্থক অথবা নেতাও হতে পারেন বা কর্মীও হতে পারেন, যে আপনাকে জামাতকে পরামর্শ দিতে হবে না, এই জাতীয় কমেন্ট করে থাকেন। বিস্তারিতভাবে অনেক কিছু অনলাইনে বলা যায় না, কারণ প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা কাজের একটা কৌশল থাকে। কিন্তু আপনাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে আমার কথা যদি আপনাদের ভালো না লাগে আপনারা এড়িয়ে যান, আপনারা আমার কথা শোনার প্রয়োজন নেই। কিন্তু এই জাতীয় কমেন্ট না করাই আপনাদের জন্য উত্তম হবে। আপনাদের কিছু কিছু কমেন্ট পড়ে আসলে আমার নিজেরও প্রচণ্ড রাগ হয়। তাহলে অন্যান্য চ্যানেলগুলোতে যারা বা জামাতের রাজনীতি পরিপূর্ণভাবে বুঝে শুনে পছন্দ করে না, সেই জাতীয় লোকদের বিরুদ্ধে যদি আপনারা এই জাতীয় কমেন্ট করেন তাহলে তাদের কেমন রাগ হবে। যদি আপনারা মনে করেন অনলাইনে যারা কথা বলে তাদেরকে মূল্যায়ন করার প্রয়োজন নেই, বাস্তবতা হচ্ছে আপনারা রাজনীতি বুঝেন না। বর্তমান সময়ে অনলাইনের যুগ এবং এই অনলাইনকে মূল্যায়ন করতে হবে, এবং অনলাইনে যারা কথা বলে তাদেরকেও আসলে সম্মান দিয়ে কথা বলবেন। কারণ যেই লোকগুলো আপনাদের পক্ষে কথা বলে এই লোকগুলো আপনাদের বিপক্ষেও কথা বলার যোগ্যতা রাখে। কোনো দল দুধে দেওয়া তুলসী পাতা না। হয়তো যারা যেই দলকে সমর্থন করে সেই দলের দোষ ত্রুটিগুলো আসলে তারা এড়িয়ে যায়। প্রত্যেকটা দলেরই সমালোচনা করার মতো অনেকগুলো কর্ম থাকে, সেই কর্মগুলো আসলে যারা যেই দলটাকে পছন্দ করে সেই দলটার সেই সমালোচনার জায়গাগুলো এড়িয়ে যায়। এটাই হচ্ছে মূল বাস্তবতা। আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খায়রান।